আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডেস্ক চালু। রেসিডেন্সিয়াল ছাত্র ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা। প্রতিটা মুহূর্তে ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে, সব দেশ থেকে আসবে, বিশেষ করে শহীদ পরিবারে ওরা আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনের পাশে সমন্বয়করা, সব ধরনের সহযোগিতার আশ্বাস। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, সমাধানের চেষ্টায় সরকার। এবং দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু, 24 ঘন্টায় চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 100, একদিনে আক্রান্ত 500-র বেশি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ তথ্য দিতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এজন্য খোলা হয়েছে ডেস্ক। এদিকে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যায় শোকস্তব্ধ ছোট্ট ফারিন। বাবা মায়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচার চাইলেন ভাই হত্যার, কাঁদলেন বাবাও। এ ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৫৪ জনকে। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে, হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা। একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা খুন করেছে তাদের ফাঁসি হোক, ফাঁসি আর কেন হোক। ভাই হত্যার বিচার চাইতে আসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন। সে জানায় ভাইকে হারিয়ে ওলটপালট হয়ে গেছে তার জীবন। প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণ আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব। তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক। যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার। আয়োজনের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। এতে দেশি বিদেশি অতিথি কারা থাকবেন তার তথ্য উপদেষ্টা ঠিক করবেন বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান তিনি। জুলাইয়ের শুরুতে শুরু আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্রদের সফল আন্দোলন।
সপ্তাহব্যাপী চলা ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবার তাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে আয়োজন হবে আগামী 14 সেপ্টেম্বর। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত সভায় ব্যয় হতে পারে 5 কোটি টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা, 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, শহীদদের স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরাও। 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। এ সময় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট দূর হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি ও সারের মতো অতি দরকারি পণ্য আমদানিতে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরিস্থিতি বুঝে অর্থ ব্যয় করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, রেহাই পাবে না দখলদার ও চাঁদাবাজরাও। জেলায় জেলায় কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে নিহতদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। শিক্ষার্থীদের কেউ যেন লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের ভাবনা ও মতামত শুনতে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার ছাত্র জনতার সভায় যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সভায় সার্জিস বলেন, 2024-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতা, শিক্ষা, দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোনো ভাইয়ের উপরে নয়। এর আগে গণ আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাত্রাবাড়িতে পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত মাবরুর হাসান রাব্বির বাবা মা সহ পরিবারের সদস্যরা। সমস্যার নানা দিক তুলে ধরে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা সহ ন্যায় বিচারের দাবি জানান। গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। যে নির্মমভাবে আমার ছেলেরে পিটায় হত্যা করছে, গুলি করছে, আর কোনো মার বুক যেন এমন না হয়। আমার হাজব্যান্ড বিগত 20 তারিখ, 17, 18, 19 তারিখ আন্দোলনে গেছিলেন। আওয়ামী লীগের অনেক লোকজন নাকি টার্গেট করে মারছে। হেলিকপ্টার ঘুরতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি, ও দেখে, আমি দেখি কিভাবে ওর গুলিটা লাগিয়ে গেছে। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা যে পায়। বিগত ফ্যাসিবাদী সরকার আই হেট পলিটিক্স প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ছাত্র নাগরিকরা আপনারা সচেতনতা এবং প্রশ্ন করার চর্চা অব্যাহত না রাখেন, তাহলে যারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে ফ্যাসিস্ট হবে। শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য। বরিশালে মতবিনিময় সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। দখলদারিত্ব, চাঁদাবাজিতে জড়িতদের জেলায় জেলায় সম্মেলন করে নাম ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনীতিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে রাজনীতিবিদদের সংশোধন হওয়ার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ। ছাত্র নাগরিকরা কি চাচ্ছে, আসলে তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কিভাবে চাচ্ছে, কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলা কথা বলে আমরা নোটগুলা নিয়ে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। এছাড়া 13 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলায় মতবিনিময় সভা সফল করতে নগরীর আনন্দমোহন কলেজ মাঠে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সিলেটের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ও জেলার সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে যুগোৎপদ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সন্ধ্যায় দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্ত থেমে নেই, সবাইকে সজাগ থাকার আহ্বান তার। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দলগুলো নতুন করে সাজাচ্ছে নিজেদের পরিকল্পনা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে ছক তৈরি করছেন দলগুলোর নেতারা। এরই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে লিয়াজো কমিটির বৈঠক করছে বিএনপি। চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে দুইটি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণমাধ্যমকে জানান, গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন চান তারা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনে আবারও প্রতিশ্রুতি দেন আমির খসরু। আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে। সারা দেশে লোডশেডিং এর দুর্ভোগ ইস্যুতে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যা সমাধানে ডক্টর ইউনূসের সরকারকে সময় দিতে চান তারা। বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দেশে অস্থিরতা সৃষ্টিতে এখনো চক্রান্ত চলছে। ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাব। একক নির্বাচন নাকি জোটগত নির্বাচন করবে গণ অধিকার, তা পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানান ডাকসুর সাবেক ভিপি। একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও বোন শেখ রেহেনা সহ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের রাজুকের 60 কাঠা বরাদ্দকৃত প্লট বাতিল চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী মঙ্গলবার এ রিট দায়ের করেন। রিটে প্লট বরাদ্দে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। তদন্ত করতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবীরা জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন শেখ রেহেনা ও তার 2 ছেলে মেয়ে। ছাত্র জনতার আত্মত্যাগের কারণেই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর উত্তরায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শহীদ আসিফ চত্বর স্মৃতি ফলক উন্মোচন শেষে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েরও সংস্কার প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনে ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা, হারিয়ে ফেলেছেন কথা বলার শক্তিও। গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তরায় নিহত হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। সহপাঠীরা জানান, ঘাতকদের গুলিতে নির্মম মৃত্যু হয় তার। আসিফের এই আত্মত্যাগের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আপনারা বীর সন্তানের পরিবার, আপনাদের সন্তান পুরো দেশের গর্ব, ঠিক তেমনি আপনারাও আমাদের জন্য গর্ব। সামগ্রিকভাবে রাষ্ট্র সংস্কারের উপর জোর দেন ডাক, টেলিযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি চালানো নেককারজনক ঘটনা। পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে। আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আলোচনা শেষে নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাসে শহীদ আসিফ চত্বর স্মৃতিফলক উন্মোচন করেন তথ্য উপদেষ্টা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
ভবিষ্যতে যেন সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুর্গাপূজায় নিরাপত্তার পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদের এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। সীমান্ত হত্যার প্রবণতা থেকে ভারতের বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদী সরকার, একথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে। Future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects, and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে ও কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন তিনি। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলেও জানান হাই কমিশনার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশকে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে দেশটি। শিগগিরই ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসবে বলেও জানা গেছে। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন প্রস্তুত আগ্রহী বলেও জানান বেদান্ত। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. একই সঙ্গে বাংলাদেশে গণঅভ্যুত্থানের সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততার অভিযোগ আবারও নাকচ করেছে বাইডেন প্রশাসন। That they are not true. এদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী 14-15 সেপ্টেম্বর আলোচনায় বসতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। এক
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই কথা জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দুই দেশের প্রথম কোনো উচ্চ পর্যায়ের আলোচনা। রাহানুল রানা, সময় সংবাদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। মৃদু তাপ প্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থার উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, একেবারেই জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা। কারেন্ট আসে 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। বর্তমান কারেন্ট আছে, দেখা যাবে কিছুক্ষণ পরে আবার চলে যেতে। বিপণী বিতান, কলকারখানায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে, কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝখানে তো লাভ হচ্ছে না। রংপুরের নেসকো নির্বাহী প্রকৌশলী বলছেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এই মাত্রা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকছে না। আমাদের পরীক্ষা সামনে, এখন পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। ময়মনসিংহের লোডশেডিং এর পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে। যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও কিন্তু পূরণ করতে পারছে না। এই ছিল ময়মনসিংহের লোডশেডিং এর অবস্থা। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী অপু বণিকের কাছে। দিনের 1/3 সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এই কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিন দেখা গেছে আপনার 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয়। লেখাপড়া তো হয়ই না লোডশেডিংয়ের কারণে। সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা। চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী শাইম আলমের কাছে। মূলত রাজশাহীতে গত 2 সপ্তাহ ধরে এই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে বিদ্যুৎ থাকছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট 205 মেগাওয়াট। রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না। অশান্তি কি মানে বুঝারই যেতে না, মানে একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমরা ঠিক মতো। একে তো চরম গরম, তার উপর ভয়াবহ লোডশেডিং, দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী। এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। সাভারের আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলেছে, তবে গাজীপুরের কয়েকটি কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে ও ইপিজেড এলাকায় বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে ফেরেন। পুনরায় উৎপাদন শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য দেখা দেয়। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সকালে 14 দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভে নামেন এএসএম ফেব্রিক্স সহ 2টি কারখানার শ্রমিকরা। এ সময় স্থানীয়দের বাধায় সরে গিয়ে পাশের আরেকটি কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধরা। টঙ্গীতেও দাবি আদায়ে বিক্ষোভ হলে 3টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরিস্থিতি শান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এবছর প্রাণ গেল মোট 102 জনের। 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 534 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,819 জন। এর মধ্যে আক্রান্ত হয়ে 102 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়ার রোগীর 51.5% নারী এবং পুরুষ 48.5%। দেখছেন রাতের সময়। খেলার খবর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প না বাড়িয়ে ভারত সিরিজে মনোযোগ দিতে চান লিটন কুমার দাস। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চনমনে মেজাজ আর মুখে হাসি নিয়ে সংবাদ সম্মেলনে লিটন করলেন খুনসুটিও। না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। দীর্ঘ 27 মাস পর সেঞ্চুরির দেখা পান রাওয়ালপিন্ডিতে। অভিষেকের এক দশকেও ধারাবাহিক নন লিটন। এই নিয়ে সমালোচনা হয় প্রতিনিয়ত। লিটনও নিজেকে আড়াল করে রাখেন গণমাধ্যম আর সমর্থকদের কাছ থেকে। তবে এবারের পাকিস্তান সিরিজে উপলব্ধি করেছেন নিজের দায়িত্বের জায়গা, পরিশ্রম করছেন, আছে আরো ভালো করার চেষ্টাও। তবে নিন্দুকদেরও মনে করিয়ে দিলেন মানুষ তিনি যন্ত্রণা। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। আর সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কদিন বাদেই ভারতের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের মধুচন্দ্রিমা থেকে তাই বের হতে চান লিটন। সফরটা চ্যালেঞ্জিং হবে জানেন, চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যটাও। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলে ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এদিন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন। আপাতত পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না, বরং নিজের আগ্রাসী ব্যাটিংটাকেই উপভোগ করছেন বলে দাবি লিটন কুমার দাসের। না খেলি টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবেই খেলতে চাই আর কি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে হতাহতের তথ্য দিতে পারবেন যে কেউ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডেস্ক চালু। শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা। অংশ নেবেন দেশি বিদেশি অতিথিও। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনের পাশে সমন্বয়করা, সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।